আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। কোটি টাকার উত্তরাধিকারী এক নিঃসঙ্গ জীবনের নীরব কষ্ট। শান্তির বাজারে পারিবারিক বিবাদের অন্ধকারে নিখোঁজ পেশাদার বাঁশবেত শিল্পী। চুরির আতঙ্কের মধ্যেই তেলিয়ামুড়ার শান্তিনগরে মধ্যরাতে সন্দেহজনক যুবক আটক। গণপিটুনির অভিযোগে ছড়ালো চাঞ্চল্য। এডিসি নির্বাচনকে সামনে রেখে সাবরুমের মধুপাড়ায় বিজেপির কর্মী সভা। জনজাতির সমস্যায় শঙ্কর রায়ের আশ্বাস। রং আর কল্পনার মেলবন্ধনে জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বসে আঁকো প্রতিযোগিতা। এখন সংবাদ বিস্তারিত। যেখানে সম্পদের পরিমাপ কোটি টাকায়, সেখানে একজন মানুষের জীবনের মূল্য নেমে এসেছে শূন্যে। সাবরুম শহরে ঘটে যাওয়া এই ঘটনা সেই নির্মম বাস্তবতায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী হয়েও আজ হাসপাতালের শয্যায় পড়ে থাকা এক শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে নেই আপনজনের ছায়াটুকুও। প্রয়াত মুকুন্দ শীল একসময় সাবরুম এসডিএম অফিসে মুহুরী হিসাবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি প্রচুর সম্পত্তির মালিক হন। স্বাভাবিক নিয়মে তার মৃত্যুর পর সেই সম্পত্তি সন্তানদের মধ্যে উত্তরাধিকার সূত্রে বণ্টিত হওয়ার কথা। সেই উত্তরাধিকার তালিকায় সমান অধিকার রয়েছে তার ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী দুলাল চন্দ্র শীলেরও। কিন্তু অভিযোগ উঠেছে প্রতিবন্ধকতাকে দুর্বলতা হিসেবে কাজে লাগিয়ে পরিবারের এক সদস্য দুলাল চন্দ্র শীলের প্রাপ্য সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, তাকে কার্যত আলাদা করে বাড়ির একটি টিনের ছাউনি করে আটকে রাখার মতো অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ। উচ্চ আদালতের একটি মামলার রায়ে সরকারি আইন অনুযায়ী কিছুদিন আগে তৎকালীন সাবরুম এসডিএম অভিজিৎ সিং যাদবের নেতৃত্বে ওই ঘরটি ভাঙা হয়। সেই সময় মানবিকতার পরিচয় দিয়ে এসডিএম নিজ উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী দুলাল চন্দ্র শীলকে সাবরুম হাসপাতালে ভর্তি করান। কিন্তু এখানেই শেষ নয় দুঃখের গল্প। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত দুলাল চন্দ্র শীলের পরিবারের কোনো সদস্য একবারের জন্য তার খোঁজ নিতে আসেননি। সাবরুম হাসপাতালের কর্তব্যরত কর্মীরা আমাদের প্রতিনিধিকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসা ও পরিচর্যায় কোনো রকম অবহেলা করা হয়নি। তবে সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, ভর্তি হওয়ার প্রথম দিন থেকে আজ পর্যন্ত দুলাল চন্দ্র শীল একই পোশাকে দিন কাটাচ্ছেন। পর্যাপ্ত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও পরিবারের এমন চরম উদাসীনতা সমাজের বিবেককে গভীরভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই ঘটনা কেবল একটি পরিবারের নিষ্ঠুরতার গল্প নয়, বরং সমাজে ক্রমশ বেড়ে চলা মানবিক অবক্ষয়ের নগ্ন প্রতিচ্ছবি। প্রশ্ন উঠছেই, রক্তের সম্পর্ক কি আজ এতটাই মূল্যহীন হয়ে গেছে? এখন দেখার বিষয়, প্রশাসন ও সমাজ এই অমানবিকতার বিরুদ্ধে আদৌ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কিনা, নাকি সব জেনেও নীরব দর্শক হয়েই থেকে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হসপিটাল থেকে যা যা পাওয়ানোর জিনিস সব কিছু পায়, হাঁকের টাকের ওষুধ 3 বেলা খাওয়ান সব কিছু ঠিক আছে, কিন্তু তারা বাড়ির লোক মানে থাকা অবস্থাও তারা কেউ আয় না। সেই বেলা জামা ফ্যান মানে কিছুই নেই। আজকে কত মাস এখানে? এই তো 2-2.5 মাস হবে। 4 মাস। পারিবারিক সামান্য মনোমালিন্য কখনো এত বড় দুঃস্বপ্নের রূপ নিতে পারে? শান্তির বাজারের পালপাড়া নিবাসী প্রদীপ পালের পরিবার আজ সেই দুঃস্বপ্নের মুখোমুখি। রাতের অন্ধকারে নিখোঁজ হয়ে গেলেন পেশায় বাঁশবেত শিল্পী প্রদীপ পাল, যার সঙ্গে থাকা পরিবার এখন দিশেহারা। ঘটনার সূত্রপাত শনিবার রাতেই। জানা গেছে, সন্ধ্যার পর প্রদীপ পালের সঙ্গে পরিবারের মধ্যে সামান্য কথা কাটাকাটির ঘটনায় এরকম অভিমান দেখা দেয়। সেই অভিমানের পরিপ্রেক্ষিতে রাত প্রায় 11টার দিকে তিনি কোনো বার্তা না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের উদ্বেগ রাতের অন্ধকারে আরো বাড়তে থাকে। একমাত্র ছেলে সুমন পাল এবং স্ত্রী সমু পাল সারা রাত এলাকায় খোঁজাখুঁজি করলেও প্রদীপবাবুর কোনো হদিশ পাননি। নিখোঁজের কয়েক ঘন্টা পর আজ ভোর প্রায় 4টায় কাঞ্চননগর ব্রিজের কাছে একজন প্রতিবেশী তাকে শেষবারের মতো দেখেছেন। এরপর থেকে প্রদীপ পাল আবার লোকচক্ষুর আড়ালে অদৃশ্য হয়ে যান। স্ত্রী সমু পাল জানালেন, এর আগেও সামান্য মনোমালিন্য হয়েছে, কিন্তু প্রদীপ কখনো কোনো বার্তা না দিয়ে ঘর ছেড়ে যাননি। স্বামীর ফিরে আসার অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন তিনি। আর বাবার চিন্তায় দিশাহারা ছেলে সুমন। স্থানীয়ভাবে খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে এবং সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। একজন সহজ সরল শিল্পী প্রদীপ পালের নিখোঁজ হওয়া শান্তির বাজারের মানুষদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। পারিবারিক দ্বন্দ্বের অন্ধকারে হারিয়ে যাওয়া একজন জীবনের প্রতি মানুষের করুণ প্রমাণ হিসেবে এই ঘটনার নজর কেড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
তিনজনের বেলা বাতাইছে আর তুই কত আইয়ে না হচ্ছে বাঙালি তো বাতাস লাগে দরজাটা বাঁধিবি না এবার দরজাটা বাতাইছে ওই গাড়ির ভিড়টা বলে মারা হেরা বলে কদ্দুরা ঘুমানো ঘুমাচ্ছে মানুষ তো এবার দরজাটা আটকায় রাতগুলো অফ করে শুয়ে গেছে। কয়টা বাজবে আনমনি? রাত 12টা 1টা গতকাল। হ্যাঁ আচ্ছা, তো এই হেরারে হলাই উড়িয়ারে এত মা ডাক্তার হলাই উড়িয়ার বাবা করে দেখেন। রাত গভীর হলে শহর ঘুমায়, কিন্তু তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকায় সেই রাত ঘুম নিয়ে আসেনি, বরং নিয়ে এসেছে চরম উত্তেজনা, আতঙ্ক আর অনিশ্চয়তা। মধ্যরাতের পর তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের সন্দেহজনক মনে হওয়ায় এক যুবককে আটক করা হয়। আটক যুবক ইন্দ্রজিৎ দাসের দাবি, তিনি তার নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করতেই ওই এলাকায় এসেছিলেন। তবে এলাকাবাসীর অভিযোগ, একটি বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ জাগে এবং পালানোর চেষ্টা করলে তাকে চোর সন্দেহে ধরে ফেলে আমজনতা। প্রত্যক্ষদর্শীদের মতে ওই সময় তার সঙ্গে আরও এক যুবক মনোজ দাস ছিল, যিনি ধাওয়া খেয়ে পাশের জঙ্গলে পালিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে ইন্দ্রজিৎ দাস গণপিটুনির শিকার হন বলে অভিযোগ। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। উল্লেখ্য, একই রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সংলগ্ন দুটি দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটে। নগদ অর্থ ও সামগ্রীর পাশাপাশি 4টি গ্যাস সিলিন্ডার চুরি যায়। ধারাবাহিক চুরির ঘটনায় এলাকায় ভয় ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। যদিও চুরির খবর দেওয়া সত্ত্বেও পরদিন সকাল পর্যন্ত পুলিশের উপস্থিতি না থাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি সকালবেলা যখন দোকানে আসি, দোকান খুললে সেটা এই সামনের মাল দিয়ে বের করছি। বের করার পরে ওই এখানে একটা ডিব্বা আসতো, ডিব্বাটা ফাঁক আছে, দেখছি আমি যে ডিব্বাটা নাই। তারপরে তো মনে হচ্ছে যে রাত্রেবেলা মাল গুছাইছে, ডিব্বাটা বোধহয় সামনে রাখছে। ভিতরে ঢুকছি, ঢোকার পরে এই ডিব্বায় নাই, উফুই নেই। এরপরে আমি বুঝি না সিলিন্ডারটা ওই চুলাটা ধরাই চা করতাম। তারপর চুলার সামনে গেছি কথা দেখি সিলিন্ডার নাই। তারপর তো দেখি মাল আস্তে আস্তে নাই, এই নেবলা টেবলা যা আসলো দোকানের মাল। তারপরে দিয়েছিল ওই লাইটারের বক্স রেডি। তারপরে দিয়েছিল আমার ক্যাশ পুরা খালি করলেছে। এটার মধ্যে কিছু বাংতির টাকা টুকু আসছিল, বাংতি টাকা 400-500 টাকা। কি মনে করতেছেন কারা এই চুরিটা? এটা তো শহরের উপরে, কারা চুরি করতে পারে? চুরি করতে পারে কেনা, এইদিকে তো আছে কয়েকজন। কিছুদিন আগে ছাগল চুরি করছে, বা কিছুদিন আগে ফল বাজার বলে কি একটা ঘটনা হয়েছে। কয়দিন পরে পরে চুরি হয়, কি তা কইতেন? পুলিশের পাহারাটারে দেয় না এদিকে? না, এদিকে পুলিশ টুলিশ হয় না। আগে আইতো তখন হসপিটালে আগে পুলিশ পাহারা দিত, এখন আর দেয় না। শুনি চন্দনা কইতাছে শেষ হয়েছে গা কোয়ার আবার সুজনটা করে চুরি হয়েছে। তেরা ঘরে গেছি, গিয়ে আয়া আমি দোকানটা খুললে আয়া দেখি কিতা আমার দোকানে 3টা সিলিন্ডার দিয়ে আছে, একটা বসে আর 2টা চুলতা। আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে সাবরুম বিধানসভার অন্তর্গত মধুপাড়াতে বিজেপি দলের কার্যকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সাবরুম বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ এবং এলাকার জনজাতি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা। সভায় প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সরাসরি কার্যকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তৃণমূল স্তরের বাস্তব সমস্যাগুলি শোনেন। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকার শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। সভায় উপস্থিত অনেক কর্মীরা জানান, আর্থিক অনটনের কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। এই প্রসঙ্গে শঙ্কর রায় আশ্বাস দেন যে যেসব পরিবার আর্থিক সমস্যার কারণে সন্তানদের পড়াশোনা করাতে পারছেন না, তাদের উপযুক্ত হোস্টেলে ভর্তির ব্যবস্থা করার জন্য তিনি উদ্যোগ নেবেন। তার এই আশ্বাসে উপস্থিত অভিভাবক ও কার্যকর্তাদের মধ্যে আশার সঞ্চার হয়। বৈঠকটি আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনজাতি সমাজের সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাসন দিয়ে পেট ভরেনি, তারপরে আইও এবার তোমরা এখানে সবাই 5 কেজি করে চাল ফ্রি পাই তো মনে বাবা সাহেব 5 কেজি করে চাল পায় না। কি অবস্থা হবে আগে একটা পরিবার? নরেন্দ্র মোদী কইছে আগে ভাতের ব্যবস্থা করতে। আমরা বাজার খরচ করতে গেলে কি করে আগে
বাজার খরচ করতে গেলে আগে চাল কিনে, তারপরে লবণ কিনে। চাল কিনতে লাগবে, ভাত খেতে লাগবে, লবণ যে কোনো সিদ্ধ হোক, তরকারি হোক, ভাজি হোক, লবণ লাগে। কাজে আগে চাল কিনবো, তারপর লবণ কিনবো। নরেন্দ্র মোদী কইছে যে সিপিএম খাইয়া গেছে, গরিব মানুষ আগে ঘর ভাতের ব্যবস্থা করো, ঘরের ব্যবস্থা করো, জলের ব্যবস্থা করো, কারেন্টের ব্যবস্থা করো, ল্যাট্রিনের ব্যবস্থা করো। একটা পরিবারের নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে এই ব্যবস্থা করো। রংতুলি আর কচি কল্পনার মেলবন্ধনে মুখরিত হয়ে উঠল জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণ। দক্ষিণ ত্রিপুরা জেলা অন্তর্গত শান্তিরবাজার মহকুমা ভিত্তিক প্লাটিনাম জুবলি উদযাপন 2025-2026 উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত হল মহকুমা স্তরে বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় 450 ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শিক্ষা ও স্বাস্থ্য স্থায়ী কমিটির সদস্য শম্ভু মানিক, জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক রায়, বিশিষ্ট সমাজসেবী রাজীব বিশ্বাস, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নির্মলেন্দু চক্রবর্তী সহ অন্যান্য প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান শিক্ষক শিক্ষিকারা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শম্ভু মানিক ও দীপক রায় বলেন, এই বসে আঁকো প্রতিযোগিতা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি শিশুদের মনের ভেতরের কল্পনা, ভাবনা ও সৃজনশীলতাকে প্রকাশের একটি সুন্দর মাধ্যম। তারা শিশুদের উদ্দেশ্যে বলেন, জেতা বা হারা বড় কথা নয়, অংশগ্রহণের মধ্যে দিয়ে নতুন কিছু শেখাই হলো আসল সাফল্য। প্রতিটি ছবির মধ্যে দিয়ে যেন প্রকৃতি, পরিবেশ, স্বাধীনতা কিংবা স্বপ্নের জগৎ ফুটে ওঠে, এই প্রত্যাশাই তাদের। শম্ভু মানিক আরও জানান, শিশুদের সৃজনশীলতা ও কল্পনা শক্তিকে উৎসাহিত করাই এই ধরনের প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। শিল্পচর্চার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটানো এবং আত্মবিশ্বাস বাড়ানোই এই আয়োজনের লক্ষ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের মনোবল বাড়ানো হয়। সার্বিকভাবে প্লাটিনাম জুবলি উদযাপনে এই বসে আঁকো প্রতিযোগিতা শিশুদের শিল্পমনস্কতা ও সৃজনশীল বিকাশে এক স্মরণীয় উদ্যোগ হয়ে রইল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 75 বর্ষ পূর্তি উপলক্ষে যে প্লাটিনাম জুবিলির অনুষ্ঠান, সেটার অঙ্গ হিসাবে আজকে আমরা আয়োজন করেছি বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাতে আমরা দেখছি ব্যাপক সাড়া পড়েছে। একদম নার্সারি থেকে কলেজ স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের 5টি বিভাগে আজকের এই বসে আঁকো প্রতিযোগিতা চলছে। আমাদের এই যে প্লাটিনাম জুবিলি, সেটার সমাপ্তি অনুষ্ঠান এই মার্চের 8 তারিখ হতে যাচ্ছে। তো সেই উপলক্ষে এটা আমাদের একটা অনুষ্ঠান। এর আগেও আমরা এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে রক্তদান শিবির করেছি, প্রারম্ভিক অনুষ্ঠান সেটা করেছি। আমরা আশা করি আমাদের যে ক্লোজিং অনুষ্ঠান সেটাও খুব সুন্দরভাবে আমরা করতে পারবো সবার সার্বিক সহযোগিতায়। যেসব ছাত্রছাত্রী এবং বিভিন্ন এই এলাকার বিভিন্ন স্থান থেকে যারা অভিভাবকরা এসেছেন এবং আমাদের সাথে এখানে আছেন, আমার সাথে আছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রীযুক্ত শম্ভু মানিক মহাশয়, আমার সাথে আছেন এই বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত বরিষ্ঠ শিক্ষক শ্রীযুক্ত আশিস কান্তি রায় মহাশয়, এবং আমার সঙ্গে আছেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমানে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শ্রী নীলমণি চক্রবর্তী এবং চিত্রশিল্পী শ্রী কাজল ভৌমিক। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে এই প্লাটিনাম জুবলি উদযাপনের অংশ হিসেবে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।